দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন হতে পারে। তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে প্রধান উপদেষ্টার সম্মতি। শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন, জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা। লন্ডন বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট, এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে সরাসরি উপস্থিত আছেন এম রশিদুজ্জামান মিল্লাত, কোষাধ্যক্ষ বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। সবচেয়ে টক অফ দ্য কান্ট্রি, রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় ছিল গত 3 দিন ধরে যে তারেক রহমানের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠককে ঘিরে অবশেষে 1.5 ঘন্টার মতো বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে লন্ডনে। বহুল প্রতীক্ষিত এই বৈঠক, সেই বৈঠক আসলে নির্বাচন, রাজনীতি এবং গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন যে রাজনৈতিক বোদ্ধারা। আমরা অনেক তথ্য যৌথ বিবৃতির মাধ্যমে জেনেছি ফেব্রুয়ারিতে মাঝামাঝিতে নির্বাচনের কথা ব্যাপারে সম্মত হয়েছেন, এমনটি আমরা জানতে পেরেছি। কতটা ফলপ্রসূ হলো আসলে? না, ধন্যবাদ আপনাকে। সত্যিকার অর্থেই এই বৈঠকটি ছিল একটি সত্যিকার অর্থেই একটা ফলপ্রসূ বৈঠক আর কি। আপনারা দেখেছেন প্রথমেই যে তারেক রহমান সাহেব নামলেন এবং এগুলি ফেসবুকে তো সঙ্গে সঙ্গে চলে এসছে, তো গেলেন এবং যে উষ্ণ অভ্যর্থনা ডক্টর মোহাম্মদ ইউনূসের, যিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এবং গণতন্ত্রের যে আমরা বলবো যে গণতন্ত্রের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে করমর্দন করলেন এবং তার মধ্যে যে একটা সৌহার্দ্যতা, আন্তরিকতা, এতে কিন্তু উচ্ছ্বাস, এটাতে কিন্তু প্রকাশ পেয়েছে যে দুই নেতার মধ্যে একটা ভালো একটা বৈঠক হতে যাচ্ছে। এবং আমরা খুব আশাবাদী ছিলাম এবং আশাবাদী হয়েছিও। বৈঠকের পরেও আমরা মনে করি যে এটা একটা খুবই ফলপ্রসূ একটা বৈঠক হয়েছে এবং এই বৈঠকের প্রেক্ষিতে বাংলাদেশ একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো বলে আমার মনে হয়। আমার কাছে মনে হয় যে যেভাবে কুশলাদি জিজ্ঞেস করা হলো যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে জিজ্ঞাসা করলেন যে তার ছেলে মেয়েদের কথা, বিশেষ করে মনিকা কেমন আছে, তারপরে লন্ডনের ওয়েদার সম্বন্ধে কথা হলো। এবং দেখেন খুবই মানে যখন একটা জিনিস ভালো জিনিস হয়, আল্লাহ তাআলার রহমত থাকে আর কি। একটা কথায় দেখেন প্রথমার্ধে যখন সবাই মিলে বৈঠক করছিলেন তখন কিন্তু জিজ্ঞেস করছিলেন যে ওয়েদারটা বেশ ভালো, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছিলেন যে হ্যাঁ, লন্ডনে এই যে আমি কয়েকদিন থেকে আছি, একটা না এত ভালো ওয়েদার এরকম আর সাধারণত লন্ডনে দেখা যায় না। লন্ডনে তো ওয়েদার তো ঠিক নাই আর কি, মানে এটা কথাই আছে যে এখনই ভালো এখনই খারাপ এরকম। তো বাট কন্টিনিউয়াস এই ওয়েদারটাও ভালো ছিল, তার মানে ওয়েদারটাও এই বৈঠকের পক্ষে ছিল মনে হয় আর কি। নেচারটা এই বৈঠকটার জন্য ওয়েট করছিল মনে হয় আর কি। তা আমি মনে করি যে বৈঠকটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং সব মিলিয়ে আমাদের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস যেন আমরা ফেলতে পাচ্ছি এখন আর কি। যে এই নির্বাচন নিয়ে যে আমাদের প্রথম দিকে সবাইকে নিয়ে যে কথাবার্তা বললো, তারপরে কিন্তু তিনি 1 ঘন্টা 35 মিনিট একান্ত বৈঠক করেছেন প্রায়, এবং আমাদের প্রিয় নেতা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তারা নির্বাচন পরবর্তী কিভাবে দেশকে গণতন্ত্রায়ন করা যায় আরো বেশি করে এবং মৌলিক অধিকারগুলি যাতে মানুষ পায়, যে সমস্ত জিনিস থেকে বঞ্চিত ছিলাম আমরা এই 17-18 বছর, মানুষের অধিকার, মানুষের গণতন্ত্র, মানুষের যে মৌলিক চাহিদা এবং বাংলাদেশের যে উন্নতি, বাংলাদেশের মধ্যে যে ধরনের অপকর্মগুলি হয়েছে বিগত দিনে সেগুলি যাতে না হয়, আমার মনে হয় এই সমস্ত বিষয়ে বিশদ আলোচনা হয়েছে আমার মনে হয় আর কি। কারণ 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 35 মিনিট ইজ এ লং টাইম টু ডিসকাস, এবং এই লম্বা সময়ে নিশ্চয়ই তারা দুইজনই নির্বাচন সম্বন্ধে আলাপ করেছেন। এবং আপনারা ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো বলেছেন যে রমজানের আগেই নির্বাচন হবে,
এটা তো আপনারা শুনেছেন। এবং এই রমজানের আগে হলে আমরা আমরা তো চেয়েছিলাম যে ডিসেম্বরের মধ্যে হোক, কিন্তু ইস নট ইস এ বিগ ম্যাটার যে 1 মাস 1.5 মাস বা 1 মাস 1 মাস পিছালো, তাতে করে খুব বড় ধরনের যে ক্ষতি হবে তা নয়। তবে যদি নির্বাচনটি এপ্রিলে হতো তাহলে অনেকগুলি জটিলতা ছিল এর মধ্যে, সেই জটিলতার নিরসন হয়েছে। এবং আমরা আশা করি নির্বাচন আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধেই দেখতে পারবো। এবং হয়তো আগামী রমজানে নতুন একটা গণতান্ত্রিক সরকার আপনারা দেখতে পাবেন সবাই। বাংলাদেশের মানুষ যে প্রতীক্ষিত ছিল, প্রতীক্ষায় ছিল যে কবে গণতান্ত্রিক একটা রাষ্ট্র, গণতান্ত্রিক একটা সরকার আমরা পাবো, সেটা হয়তো আগামী রমজানের মধ্যেই আল্লাহর রহমতে আমরা পাবো। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতা, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শীর্ষ নেতা জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠককে ঘিরে মানুষের মধ্যে অনেক আকাঙ্ক্ষা, প্রতীক্ষা এবং অনেক উচ্ছ্বাসও ছিল, যেমন পাশাপাশি কিন্তু আর কি কি আসলে কথা হয়েছে আগামী দেশ, রাজনীতি, গণতন্ত্র এবং নির্বাচনে আরো বিষয় একটু আপনার কাছ থেকে সরাসরি আমরা জানতে চাই, দর্শকরা নিশ্চয়ই জানতে চাইবেন। এবং সরকারের পক্ষ থেকে কি কি ধরনের আশ্বাসগুলো দেওয়া হয়েছে, সম্মতির জায়গাগুলো আমরা বেশ কিছু দেখেছি নির্বাচন ইস্যুতে, সরকারের পক্ষ থেকেও তুলে ধরা হয়েছে যে সংস্কার এবং বিচার কাজ অগ্রগতি আরো বৃদ্ধি করার জন্য। আমরা আরো কিছু জানতে চাই আর কি। দেখেন, আমি তো বললামই যে 1.5 ঘন্টা 1-to-1 বৈঠক, এর মধ্যে ডেফিনেটলি সংস্কার, আগামী দিনের রাজনীতি, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটটা কেমন হওয়া দরকার, এগুলি বিশদ আলোচনা নিশ্চয়ই হয়েছে। আমরা আরো হয়তো ধীরে ধীরে কাল পরশুতে আরো জানা যাবে আর কি কি আলোচনা হয়েছে। যদি এগুলি নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারি এসে ব্রিফ করবেন একটা, এবং সেখানে ক্লিয়ার হবে আর কি। কিন্তু আমরা তো এর আগের থেকেই চেয়েছিলাম যে সংস্কার, বহু আগে থেকেই বিএনপি চেয়েছিল যে দেশে সংস্কার হওয়া দরকার, অনেকগুলি মৌলিক ক্ষেত্রে পরিবর্তন আনা দরকার, আমাদের সংবিধানে কিছু কিছু পরিবর্তন আনা দরকার, ৭০ অনুচ্ছেদ নিয়ে কথাবার্তা হয়েছে, সেগুলির মধ্যে কিছু পরিবর্তন থাকা দরকার। তারপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মানে প্রায় উনি বলতেন আর কি যে আমাদের ধৈর্য সহকারে সকল কিছুকে মেনটেন করে যাতে দেশের দুর্নীতি দূর হয়, আস্তে আস্তে একবারই তো সবকিছু হবে না, আস্তে আস্তে ক্লিনজিং করে একটা রাষ্ট্র কাঠামো এমনভাবে গঠন করবেন, তিনি যদি রাষ্ট্রের দায়িত্ব পান, তার নেতৃত্বে যে সরকারটি থাকবে সেই সরকার এমন একটি সরকার হবে যে বিগত সরকারগুলির মানে চেয়ে অনেক অনেক গুণে ভালো হবে এবং মানুষ স্বস্তি পাবে। তিনি কিন্তু কৃষক থেকে আরম্ভ করে, শ্রমিক থেকে আরম্ভ করে, স্বাস্থ্য খাত থেকে আরম্ভ করে সকল বিষয়ে 31 দফার মাধ্যমে তিনি আমাদেরকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার 31 দফা আমাদেরকে বলেছেন, আমরা বলেছিও। তা আমার বিশ্বাস যে আজকে নিশ্চয়ই এই বিষয়ে দুই নেতা একমত হয়েছেন যে এই সমস্ত কাজগুলি করা দরকার এবং নিরাপত্তা বাংলাদেশের জন্য কতটুকু থাকা দরকার। এই বেশ কিছুদিন আগেই কিছু ইস্যু নিয়ে আমরা এবং জনমনে একটা শঙ্কার সৃষ্টি হয়েছিল, করিডোর, তারপরে আপনার বন্দর, এগুলি বিষয়ে নিশ্চয়ই আলোচনা হয়েছে এবং তার সমাধানও হয়েছে আমার বিশ্বাস। কারণ তাদের আলোচনার পরে যে একটা ফেস রিডিং, এটাতে বোঝা যায় যে আলোচনাটা ফলপ্রসূ হয়েছে এবং বাংলাদেশের জন্য একটা ইতিবাচক একটা ফল এসছে বলে আমার বিশ্বাস। নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি এসে হয়তো ব্রিফ করবেন বা সকল দলকে নিয়ে বসে হতে কথা বলবেন। বিশেষ করে আমাদের দল সর্ববৃহৎ দল এবং আমরা তো এই মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই 17 বছর আমরা এই জেল জুলুম আন্দোলন এগুলি করেছি এবং সেই প্রসঙ্গে নিশ্চয়ই একটা নিরসনের দিকে যাচ্ছে। আমরা এখন আমার মনে হয় যে আগামীকাল থেকে আমরা নির্বাচনমুখী হয়ে যাব। আমাদের অনেকগুলি ইস্যু যদি যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এসে যখন রোডম্যাপ ঘোষণা করবেন এই ফেব্রুয়ারিতে, কবে ইলেকশন হবে
কবে আমাদের আপনার ইলেকশনের ডেট ঘোষণা হবে, কবে নাগাদ আমাদেরকে নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে, এই সমস্ত আমরা তো যখন জানতে পারবো তখন দেখবেন যে সবগুলো বিষয়ই প্রশাসন বলেন, আপনার জনগণ বলেন, আমাদের এমনকি যারা একটু চিন্তিত ছিলেন যে নির্বাচনটা কি হবে কি হবে না, তারাও শঙ্কার মধ্যে যারা ছিলেন তারাও কিন্তু একটা স্বস্তি পেয়ে গেলেন। এবং এই স্বস্তিতে আমার মনে হয় দেখবেন যে আগামী মাস থেকে অথবা ওনার ঢাকা প্রত্যাবর্তনের পর থেকে আপনি দেখতে পারবেন যে একটা চেঞ্জ হবে আমার বিশ্বাস। আমার তো মনে হয় যে এই পরশুদিন তো খুলছে, এই লম্বা ছুটির পরে, ঈদের ছুটির পরে একটা আবার কার্যক্রম শুরু হবে। এই কার্যক্রমেই বোঝা যাবে যে মানুষের মধ্যে যে স্বস্তি ফিরে এসছে প্রশাসনিকভাবে। পুলিশের কিছু সংস্কার দরকার, পুলিশের কিছু ধরেন যদি ফেব্রুয়ারির প্রথম দিকেও ইলেকশন হয় তাও পুলিশকে ঢেলে সাজানো লাগবে, আর্মির সাহায্য নিতে হবে। এগুলি নিয়ে মানুষের মনে একটা উচ্ছ্বাস অবশ্যই আপনারা দেখতে পাবেন আমার বিশ্বাস। নিশ্চয়ই, ধন্যবাদ। আসলে একটি বিষয়, রাজনীতিতে আমরা অতীতেও অনেক বৈঠক দেখেছি, সেই বৈঠকগুলো কিন্তু ফলপ্রসূ হয়নি, বেস্তে গেছে। এই বৈঠকটা কতটা আশ্বস্ত হলো বিএনপি? দেখেন, আগের বিষয়গুলি ছিল অন্যরকম। আজকের বৈঠকটা একটা ভিন্নতর বৈঠক আর কি। নিশ্চয়ই। এবং এতে আগের বৈঠকগুলির সঙ্গে যদি আপনি মেলান, যে আপনার হয়তো ওই 96 এর কথা বলছেন, অথবা আমাদের মহাসচিব পর্যায়ের বৈঠকগুলির কথা বলছেন, আগের বৈঠকগুলি, সেগুলি ফলপ্রসূ হয় নাই বিভিন্নভাবে। কিন্তু এখন যে বৈঠকটি 1-to-1 হলো, সরকার প্রধান এবং বৃহৎ রাজনৈতিক দলের প্রধান, যিনি বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চান, এই দুইজনের বৈঠকের মধ্যে যে কথাগুলি হয়েছে বা মানে হলো, সেগুলি কিন্তু আগের বৈঠকের তুলনায় আমি বলবো যে ওর সঙ্গে না মিলানো ভালো আর কি। আমি মিলাচ্ছি না, এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক একটি বৈঠক, কারণ এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থাৎ গণঅভ্যুত্থানের পরবর্তী সময় সবচেয়ে বড় বৈঠক হলো এটি। আমি মিলাচ্ছি না। তবে বিএনপি কতটা আশ্বস্ত হলো বা সরকার কতটা তাদের সরকারের উপর কতটা আশ্বস্ত হতে পারলো? সরকার তো ডেফিনেটলি আশ্বস্ত হতে পারলো যে তাদের তো ধরেন একটা বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার প্রধান যিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেন আর কি, মানে আমরা যারা দল করি আর কি, যে দলীয়ভাবে কিভাবে চলতে হবে, কিভাবে আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে, যেভাবে আমাদের নির্দেশনা দেন, তিনি দলের প্রধান হিসেবে কাজ করছেন এখন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে। এবং তিনি নিজে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে কথা বললেন, এই যে আমাদের কিছুদিন আগেই দেখেন, মানে একটা মানুষের মধ্যে কিন্তু ছিল যে নির্বাচনটা কি আসলে হবে, ছিল কিন্তু মানে আজকের বৈঠকের আগ পর্যন্ত ছিল যে বৈঠকেই কি হবে, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি স্ট্রিক করে যে এপ্রিলে ইলেকশন হবে, তখন আমাদের স্ট্যান্ডটা কি হবে। তো এই ধরনের কিন্তু একটা প্রচ্ছন্ন একটা মনের মধ্যে কিন্তু একটা শঙ্কা ছিল সবার, সেই শঙ্কাটা কেটে গেছে। এবং আমরা মনে করি যে একটা বৃহৎ দল হিসেবে আমাদের নির্দেশনা তো সার্বক্ষণিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তরফ থেকে থাকে, এবং সেটা নিশ্চয়ই স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা হবে আগামী নির্বাচনটা কিভাবে হবে। এবং আমি এই সরকারের জন্য আমি মনে করি তাদের জন্য একটা বিরাট একটা স্কোপ হলো একটা এই যে দ্বন্দ্ব নয়, তবুও কেন জানি দ্বন্দ্ব একটা মনোভাব সরকারের মধ্যে ছিল, সরকারের অনেকগুলি উপদেষ্টার মধ্যে ছিল, সেগুলি হয়তো নিরসন হবে। কারণ তারা জানে যে নির্বাচন যদি না হয় বা নির্বাচনের নিয়ে যদি কোনো জটিলতা হয়, সবচেয়ে প্রবলেমে কিন্তু তারাই পড়তো। কারণ ধরেন কোনো কারণে যদি নির্বাচন না হতো, এই বৈঠকটাও না হতো, এবং নিরসন যদি না হতো, তাহলে কিন্তু সবচেয়ে প্রবলেমে পড়তো আমরা তো আন্দোলন করে আসছি 17-18 বছর ধরে, অভ্যস্ত। কিন্তু এই যে সরকারের ধরেন প্রাক্তন আমলা বা সরকারের উপদেষ্টাগণ যারা আছেন, যারা এখন দেশ পরিচালনা করছেন, তাদের কি হতো?
তাদের যদি রেটিফিকেশন না দেওয়া হতো সরকারই তো অবৈধ হতো, তারপর তাদেরকে এক সময় কাঠগড়ায় দাঁড়াতে হতো। তাদের জন্য কিন্তু একটা মানে বৃহৎ একটা আমি মনে করব যে একটা সুখবর, সুবাতাস ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এনে দিলেন। এবং শুধু তাদের জন্য না, আমরাও সবসময় তাদেরকে সহযোগিতা দিয়ে এসেছি এবং আমাদের নির্দেশনাই ছিল ইন্টারিম গভর্নমেন্ট যাতে কোনো অবস্থাতে ফেল না করে। এবং আমাদের সেনাবাহিনী সবসময় সহযোগিতা দিয়েছে। এই যে সেনাবাহিনীর সহযোগিতা, আমরা বৃহৎ দল হিসেবে সহযোগিতা, এই দুই সহযোগিতায় কিন্তু এই সরকার এই 10 মাস এত মানে চড়াই উত্তরের মধ্যেও কিন্তু চলেছে। বলা হতো যে বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব ছিল, এই বৈঠকের মধ্য দিয়ে সেই দূরত্ব ঘুচলো কিনা, এই প্রশ্নটি আমি রেখে বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন এম রশিদুজ্জামান মিল্লাত, কোষাধ্যক্ষ বিএনপি। আমরা যে প্রশ্নটি করছিলাম আপনাকে যে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব ঘুচলো অবশেষে, তাই মনে করছেন? আমি তো তাই মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ, কিছু কিছু উপদেষ্টাগণ যেভাবে আচরণ করছিলেন, তাতে করে মনে হয় যে এই যে গণ অভ্যুত্থানটা হলো, এতে করে মনে হয় যে আমাদের কোনো পার্টিসিপেশনই ছিল না। ওয়ারেজ 17 বছর ধরে আমরা এক দফা এক দাবিতে আমরা অনড় ছিলাম। আমাদের কত লোকের প্রাণ দিতে হয়েছে, কত লোক গুম হয়েছে, কত অত্যাচারিত হয়েছে আমরা। কিন্তু নতুন নতুন কিছু উপদেষ্টা যারা বাইরে থেকেও এসেছেন, আবার একটু অল্প বয়স্ক যারা আছেন, তারা হয়তো মনে করেন যে তাদের আন্দোলনের প্রেক্ষিতে অভ্যুত্থানটা হয়েছে। হ্যাঁ, অভ্যুত্থান হয়েছে, তারা ছিল, তাদেরকে আমরা অস্বীকার করি না, এবং তাদেরও পার্টিসিপেশন ছিল। কিন্তু মেজর পার্টিসিপেশনটা যদি আমাদের দল থেকে না থাকতো, সর্বসাধারণের না থাকতো, সবাই যদি এগিয়ে না আসতো, তাহলে কি আপনি মনে করেন যে শেখ হাসিনার এইভাবে এই পতনটা হতো না? কারণ দেখেন, চতুর্দিক থেকে আমি তখন জেলে ছিলাম, আমরা অনেকেই জেলে ছিলাম, এমনকি আমাদের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু সাহেব, জনাব নজরুল ইসলাম খান, তিনি সহ 5 তারিখও জেলে ছিলেন। 5 তারিখও জেলে ছিলাম আমরা, যুগ্ম মহাসচিব এনি, আমাদের অনেক নেতা, রুহুল কবির রিজভী সাহেব সহ আমরা প্রায় সবাই জেলে ছিলাম, মানে যারা একটু অ্যাক্টিভলি দেখা যায় আর কি, এবং যারা কাজ করতাম একটু বেশি, তাদের সবাই প্রায় আমরা জেলে ছিলাম। অলমোস্ট মহাসচিব ছাড়া তো বাকি সবাই প্রায় জেলে আর কি। তো তাকেও তো অবরুদ্ধ করে রাখা হয়েছিল, পুরা বাড়ি ঘেরাও করে রাখা হয়েছিল। তো এটা হতো না কোনো সময় যদি সবাই মিলে যদি নেমে না আসতো। দেখেন 3 তারিখেও আমি শুনলাম এসে আর কি, অনেক ভিডিও ফুটেজ দেখলাম যে আমাদের মানে যে আমার যে স্ত্রী, সে আপনার গুলশান এভিনিউতে আপনার মিছিল করছে, মানে অনেকগুলা মহিলাদের নিয়ে। এটা কিন্তু 3-4 তারিখের কথা বলতেছি আমি, 3 তারিখে, 4 তারিখে, 5 তারিখে পতন হলো। তো আপনার যে সারা দেশ থেকে, এই শনির আখড়া থেকে যে আসা, আপনার সেই গাজীপুর থেকে লোকজন আসা, এই আপনার আমিনবাজার থেকে লোকজন আসা, এই যে স্রোত, এগুলো কারা? এগুলো তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমাদের গণতান্ত্রিক মনা জনগণ, জনসাধারণ, শ্রমিক জনতা এবং মানুষের গৃহিণী থেকে আরম্ভ করে শিশু বাচ্চা থেকে আরম্ভ করে সবাই মিলে এসেই তো এই গণঅভ্যুত্থানটা হয়েছে। কিন্তু এটা কিছু কিছু উপদেষ্টাগণ হয়তো ভুলে গিয়েছিলেন, যেটার কারণে এই যে মাঝে মধ্যে আমাদের মধ্যে মনে হতো যে একটা দ্বন্দ্ব, অথবা আবার অনেক ক্ষেত্রে দেখা যেত যে আগের যে মনোভাব নিয়ে আমাদের প্রতি সরকার চলতো, সেই এরকম মনোভাব নিয়ে অনেকেই সেক্রেটারিয়েটে চলার চেষ্টা করে। সেগুলির থেকে আমার বিশ্বাস যে আজকের বৈঠকের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাগণ, সকল প্রশাসনিক কর্মকর্তাগণ, তারা একটা মেসেজ পেলেন যে নির্বাচন হচ্ছে, গণতন্ত্র ফিরে আসছে, অতএব গণতান্ত্রিক পন্থায় প্রত্যেকটি বিষয়ের জবাবদিহিতা রয়েছে। সেই জবাবদিহিতার প্রশ্নে তারা চিন্তা ভাবনা করে এখন কাজগুলি করবেন, এবং সেই কাজগুলি করতে গেলে তাদেরকে সঠিক কাজটি করতে হবে। যে যা ইচ্ছে তাই করলাম বা যা মনে করলাম তাই করলাম, এটা আমার মনে হয় এই বন্ধের পরেই, অথবা ডক্টর
ইউনূস সাহেব আসার পরেই সকলের মধ্যে এই পরিবর্তনটা আসবে। আমি তো মনে করি আজকের বৈঠকের পর থেকে এখন থেকেই মানসিকভাবে সকলেই প্রস্তুতি নিচ্ছেন আগামী গণতান্ত্রিক একটা সরকার দেখার জন্য। আমি একদম বহুল কাঙ্ক্ষিত একটি প্রশ্ন আমি করতেই চাই যে প্রায় ১.৫ যুগের বেশি সময় ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে আছেন, তাকে দেশে ফিরতে দেওয়া হয়নি গত স্বৈরশাসনের আমলে। তিনি কবে দেশে ফিরবেন? স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তার দেশে ফিরতে বাধা নেই। তার দেশে ফিরতে আর কোনো বাধা নেই, এটা আমরাও জানি, কারণ তার সমস্ত কেসগুলি শেষ হয়ে গেছে এবং তিনি কিন্তু ডিউ প্রসেসে কেসগুলি শেষ করলেন। মানে একটা অধ্যাদেশের মাধ্যমেও কেস শেষ হতে পারত, যেমনটি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে অবিচার করে যে কেসগুলি করা হয়েছিল সেটি একটা অধ্যাদেশের মাধ্যমে শেষ হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকেও যেভাবে কেসে রেখে তাকে হয়রানি করা হচ্ছিল সেগুলো একটা অধ্যাদেশের মাধ্যমে হয়েছে, কিন্তু তারটা অধ্যাদেশের মাধ্যমে হয়নি। তিনি চাননি সেটা, তিনি চান সমস্ত কিছুই আন্ডার ডিউ প্রসেস অফ ল এটা হোক, এবং সেই কারণে কিন্তু তার কেসগুলো কিন্তু অনেক দেরি হলো আর কি। এই 10 মাস ধরে ধরেন এই একটা একটা করে কেস সব শেষ করা এবং সবগুলোতে মিথ্যা কেস, এগুলো প্রমাণ করা এবং ডিউ প্রসেসের মাধ্যমে দিয়েই একদম আপনার অ্যাপিলেট ডিভিশন থেকে সমস্ত খালাস হলো। এখন তিনি তো মিথ্যা মামলায় যে আচ্ছন্ন ছিলেন সেগুলো থেকে তিনি মুক্ত, তিনি তো যে কোনো সময় আসতে পারেন। নিশ্চয়ই তিনি প্রজ্ঞাবান, তিনি জানেন যে বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে বা বাংলাদেশের স্বার্থে কখন তিনি আসলে এই নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের ভালোর জন্য যেটা হবে সেভাবে তিনি বিবেচনা করবেন। তবে আমার মনে হয় খুব শিগগিরই তিনি আসবেন, ধরেন সেপ্টেম্বর, জুলাই এন্ড অথবা সেপ্টেম্বর এন্ড এরকম মধ্যে হয়তো তিনি এরকম সিদ্ধান্ত নিতে পারেন বলে আমি মনে করি আর কি। জি, খুবই চমৎকার উত্তর। একটি বিষয় বলতে চাই যে রোজার আগে ভোট দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন প্রধান উপদেষ্টা, সেক্ষেত্রে তিনি সংস্কার এবং বিচারের প্রক্রিয়ার অগ্রগতি প্রয়োজন বলে জানিয়েছেন। সেই অগ্রগতি আসলে কতটা দেখছি? অগ্রগতি তো হচ্ছিল কিছু কিছু, কিন্তু স্লোথ গতিতে। তো এখন এই আলোচনার প্রেক্ষিতে এই বৈঠকের পরে এটার স্লোথ গতিটা ত্বরান্বিত হবে। কিছু কিছু ক্ষেত্রে তো অনেক এগিয়ে আছে আমাদের যে আমাদের একটা যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, ট্রাইব্যুনালে তো অনেকগুলি কেসের আপনার চার্জশিট, তারপরে অনেকগুলি কেসের তদন্ত প্রায় সম্পন্ন হয়েছে। সেগুলি এখন তড়িৎ গতিতে করলে পরে নিশ্চয়ই দুই একটা নির্বাচনের আগেই, তফসিল ঘোষণার আগেই আপনার এটা করা সম্ভব বলে আমি মনে করি। বাকিটুক তো আপনার যা ট্রাইব্যুনালের নেতৃত্ব যিনি দিচ্ছেন তিনি বলতে পারবেন, আমাদের আইন বিশেষজ্ঞ যারা আছে তারা বলতে পারবেন। তো আমার ধারণা দুই একটা বিষয়ে হয়তো বিচারের কার্যক্রম যেভাবে শুরু হয়েছে তার দুই একটা বিষয়ে অগ্রগতি আমরা দেখতে পাবো তফসিল ঘোষণার আগেই। রাজনীতিতে সবসময় ঐক্যের কথা বলা হতো, এই সরকার রান করার পর থেকেই সে ঐক্যে কতটা মানে ঐক্য কতটা আছে মাঝখানে দেখেছি যে কিছু দূরত্ব তৈরি হয়েছিল। রাজনীতি এই বৈঠকের মধ্য দিয়ে কতটা স্থিতিশীলতায় ফিরবে? এখন আমি মনে করি যে ধরেন এখানে দূরত্ব কিছুটা ছিল, যেমন ধরেন আমরা ডিসেম্বরে ইলেকশন চেয়েছিলাম, আপনার এনসিপি চেয়েছে সরকারি দল হিসেবে এপ্রিলেই হোক, আবার আমাদের জামাতে ইসলাম চেয়েছে যে ঠিক আছে এপ্রিল দিয়েছে, ঠিক আছে এটাতে হলো কোনো আপত্তি নেই। একটু তো দূরত্ব ছিল, কিন্তু আজকের বৈঠকের পরে আমার মনে হয় এই দূরত্বটা কমে যাবে এবং এনসিপি নামে যে দলটি হয়েছে এখনো যদিও নিবন্ধন পায়নি, তারা নিবন্ধিত হলে তারাও হয়তো নির্বাচন দুই একটা আসন থেকে করতে পারে বা সকল আসন থেকেও করতে পারে, তাদের একটা দল উঠে আসতে পারে এবং সেক্ষেত্রে এনসিপিকে আরো ম্যাচিউরড হতে হবে। আমার মনে হয় যে ম্যাচুরিটির অনেক অভাব আছে তাদের। সেক্ষেত্রে আমাদের জামাতে ইসলাম অনেক পুরনো দল, তারা হয়তো কিছুটা এগিয়ে যাবে এবং এগুলি সবই আপনার তফসিল ঘোষণার পর কিন্তু
নির্বাচন কমিশনের দ্বারা যখন তফসিল ঘোষণা হবে, তফসিল ঘোষণার পরে আপনি দেখবেন যে নমিনেশনের ব্যাপার আছে, এগুলি নিয়ে অনেক মানে বিশদ আলোচনা হবে। বিশেষ করে আমাদের দলে স্ট্যান্ডিং কমিটি হেডেড বাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, নমিনেশন বোর্ড হবে, নমিনেশন কাকে কাকে দেওয়া হবে। এবং আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে তো অনেকেই ছিলেন, আপনারা জানেন। সেই যুগপৎ আন্দোলনের কিছু কিছু নেতৃবৃন্দ যারা দেশের জন্য অবদান রাখতে পারেন, এ ধরনের কিছু নেতৃবৃন্দকে নিশ্চয়ই কনসিডারেশনে আনা হবে আমার ধারণা। এবং এ বিষয়ে নিশ্চয়ই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের স্ট্যান্ডিং কমিটি খুব বিশদভাবেই চিন্তা করে রেখেছেন আমার বিশ্বাস। আমরা এই বৈঠকের মধ্য দিয়ে রাজনীতিতে কি গুণগত পরিবর্তন, মানে আপনার আশা প্রত্যাশা যে পরিবর্তন হতে পারে বা অস্থিরতা কতটা কমবে? আপনার বৈঠকের মধ্য দিয়ে গুণগত পরিবর্তন একটাই, যে সমঝোতার কোনো বিকল্প নাই। এটা বোঝা যায় আর কি, যে প্রত্যেকটি বিষয়ে ধরেন আমরা যে ঐক্যবদ্ধ থাকতে চাই। যে দেখেন, সবসময় কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলতেন যে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প, মানে এর কোনো বিকল্প নেই। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সকলকে জনগণের সঙ্গে থাকতে হবে, তাদের সাথে থাকতে হবে, তাদের সঙ্গে আলোচনা করে তাদের মৌলিক অধিকার যাতে খর্ব না হয়। আমাদের যারা আমরা নির্বাচন করে থাকি সাধারণত, আমাদেরকে সবসময় জনগণের পাশে, জনগণের সাথে, ওনাদের সুবিধা অসুবিধা দেখার জন্য কিন্তু তিনি সবসময় আমাদেরকে বলে থাকেন। এবং আমরা তাই করছি এখন, যে আমরা জনগণের সঙ্গে নিয়েই আগামী দিনগুলি কিভাবে চলবো জনাব তারেক রহমানের নির্দেশে, সেগুলি কিন্তু আমরা করছি। এবং আপনি যেটা বললেন আর কি, যে গুণগত দিক কিছুটা আপনার অবশ্যই ভালো হবে, যে এখন তো নির্বাচন হচ্ছে, আগে তো অনিশ্চিত ছিল নির্বাচন হবে কি হবে না। এই যে মানুষের মধ্যে টালমাটাল একটা মনোভাব, অবস্থান, এইটার তো নিরসন ঘটলো। নির্বাচন হচ্ছে, দ্যাটস ফর শিওর, এবং সেটা ফেব্রুয়ারিতে হচ্ছে, দ্যাটস ফর শিওর। জানুয়ারিতেও হতে পারে, এন্ড অফ জানুয়ারি, দ্যাটস ফর শিওর। মানে রমজানের আগে নির্বাচন হচ্ছে। এই যে নির্বাচন হচ্ছে, এই হাওয়াটাই আমি এর আগেও অনেকবার বলেছি, যে নির্বাচনের একটা রুটম্যাপ ঘোষণা করলে দেখবেন অনেকগুলি প্রবলেম সলভ হয়ে যাবে। কারণ মানুষ চিন্তা করবে যে হ্যাঁ, একটা নির্বাচিত সরকার এসে তারা যে অন্তর্বর্তীকালীন সরকার যা দিতে পারছে না, যা মানতে পারছে না, যা তাদের আওতাভুক্ত নয়, সেগুলি গণতান্ত্রিক একটা সরকার এসে করতে পারবে। এই যে একটা আশ্বাস, মানুষের মধ্যে বিশ্বাস, এটার প্রেক্ষিতে আমার মনে হয় যে বিরাট গুণগত পরিবর্তন একটা এই বৈঠকের পর এসছে এবং আসবে। অসংখ্য ধন্যবাদ। আমরা এই আলোচনা আবারও ফিরতে চাই, একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন এম রশিদুজ্জামান মিল্লাত। আমরা একটু আবারও যেতে চাই ওনার কাছে। প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন যে প্রস্তুতি সম্পন্ন করা গেলে রমজানের আগে, অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন করা যেতে পারে। সেই প্রস্তুতি আসলে সরকারের মধ্যে কতটা দেখছেন? যদিও প্রস্তুতি হয়তো নতুন করে আবারও শুরু হবে, আপনারা কতটা দেখছেন? না, দেখেন, এই বৈঠকের পরে আমার মনে হয় না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এর মধ্যে আর কোনো মানে কোনো ধরনের বিলম্ব করার জন্য কোনো কিছু করা, সংস্কার নিয়ে বা কিছু করা, এটা করবেন না আমার মনে হয় আর কি। এটা আপনাদের বিশ্বাস? এটা আমার এই বৈঠকের উপর বিশ্বাস হয়েছে। আর বিশ্বাস হওয়ার পিছনে কতগুলি কারণও রয়েছে। দেখেন, তাকে যখন তিনি নোবেল পেলেন আর কি, আমাদের ডক্টর ইউনূস সাহেব, সম্বর্ধনা দেওয়া হয়েছিল, আপনার মনে আছে কিনা আমি জানি না। তদানীন্তন মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকা ভাইকে দিয়ে খুব বড় ধরনের একটা সম্বর্ধনা তাকে দেওয়া হয়েছিল। বিএনপি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের যে এই যে নোবেল লরিয়েট হওয়ার পিছনে যে আমাদের যে উচ্ছ্বাস বা আমাদের যে তাদেরকে সম্বর্ধনা দেওয়া, তার যে মান সম্মান বজায় রাখা, এটা কিন্তু আমাদের সবসময় প্রথম থেকেই ছিল। বরঞ্চ এখন এসেই
তার আশেপাশের কিছু লোকজনের কার্যকলাপের কারণে আমরা একটু সন্দেহ করছিলাম যে তার সেই সম্মান, তার সেই সমাদৃত একটা মানুষ বাংলাদেশে অসম্মানিত হয় কিনা। যদি ইলেকশনটা তিনি সঠিক সময় আজকে বৈঠকে যেভাবে তিনি বলেছেন, সেই বৈঠকের যদি এটার সমাধান না হতো এবং তিনি যদি সম্মতি না দিতেন যে নির্বাচনটা সুষ্ঠুভাবেই হবে এবং মৌলিক কিছু সংস্কার করে আমরা দ্রুততম সময়ে মৌলিক সংস্কারগুলি করে একটা তফসিল ঘোষণার জন্য হয়তো তিনি নির্বাচন কমিশনকে নির্দেশ দিবেন। নির্বাচন কমিশন তো নির্বাচনের অন্তপক্ষে 90 দিন আগে তফসিল ঘোষণা করতে হবে। সেই তফসিল ঘোষণার মধ্যে পরে আমাদের আবার প্রত্যেকটি দলের নমিনেশন দেওয়া লাগবে। সেই নমিনেশন প্রক্রিয়া নিয়ে একটা কাজ রয়েছে। সেই কাজগুলি করতে শুরু করতে হলে ধরেন অক্টোবরের এন্ড অথবা নভেম্বরের প্রথম দিকেই তফসিল ঘোষণা করতে হবে এবং তখন একটা পর্যায়ে এসে আমার মনে হয় সরকারও নির্বাচনের পক্ষেই কাজ করবে। যদি কেউ কাজ না করতে চায় তাহলে ভুল করবে আর কি। আপনি বলেছেন যে আগামীকাল থেকে নির্বাচনমুখী হবে দেশ। বিএনপি নির্বাচনী প্রস্তুতি কি শুরু করেছে? দেখেন, বিএনপি তো নির্বাচনমুখী একটা দল এবং গণতন্ত্রের মাধ্যমেই সবসময় বিএনপি ক্ষমতায় এসেছে। প্রস্তুতি কতটা আছে? এবং আমাদের প্রস্তুতি তো অনেক আগে থেকেই ছিল। আপনার 2014-তে ছিল, 2018-তে ছিল, 2024-এও ছিল। আমাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়নি, ডাকাতি করা হয়েছে, ভোট ডাকাতি করা হয়েছে, নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছে। আমাদের সবসময় আমরা কিন্তু প্রস্তুত থাকি। দেখেন, আমাদের একটা কনস্টিটিউয়েন্সিতে সবসময় 1 জন 2 জন 3 জন করে প্রার্থী কিন্তু আমাদের রয়েছে যারা নির্বাচন করার মতো যোগ্যতা রাখে এবং আমাদের নির্বাচন করার অভিজ্ঞতা তো প্রথম থেকেই। সেই কারণে আমাদের নির্বাচন প্রস্তুতি সবসময় আছে। এখন কিছুই না, দেখেন একটা নির্বাচন হবে, নির্বাচনে কি, নির্বাচনের তফসিল ঘোষণার পরে নমিনেশন যাকে দেওয়া হবে তিনি এখন মোটামুটি ভাবে তো দল সব জায়গায় গুছানো আছে। আমাদের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, মূল সংগঠন সেগুলি মোটামুটি ভাবে গুছানো আছে। এখন কেন্দ্র কমিটিগুলি করতে হবে। আমরা কেন্দ্র কমিটিগুলি করে নির্বাচনের জন্য যে সমস্ত আমাদের প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলি সম্পন্ন করতে ইট উইল টেক আমাদের জন্য, আমরা যারা অভিজ্ঞ এবং রাজনীতি করে ইলেকশন করে যারা অভ্যস্ত তাদের জন্য এটা 1 মাস 1.5 মাসের ব্যাপার। কাজে আমাদের প্রস্তুতি সার্বিকভাবে যদি আপনি জানতে চান যে বিএনপির প্রস্তুতি নির্বাচনের জন্য সর্বদাই সম্পন্ন আছে এবং আমরা রেডি টু গো ফর ইলেকশন। আগামী নির্বাচনে বিএনপির সামনে কোনো চ্যালেঞ্জ দেখেন বা কোনো চ্যালেঞ্জ আছে? হ্যাঁ, চ্যালেঞ্জ আছে। কারণ বিগত সরকার, আওয়ামী সরকার, শেখ হাসিনার সরকার, যেভাবেই বলেন না কেন, পতিত সরকার, এরা যেভাবে লুটপাট দুর্নীতি করে দেশের অর্থনৈতিক অবস্থা যেভাবে ভঙ্গুর করে দিয়েছে, এটাকে বিনির্মাণ করতে গেলে, এটাকে আপনার আবার পুনরুত্থান করতে গেলে নিশ্চয়ই এটা চ্যালেঞ্জ তো আছেই। সেই চ্যালেঞ্জগুলি নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেটার হয়তো অনেক কষ্ট হবে। একদম রুট লেভেল থেকে তিনি হয়তো অন্যরকম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে খাল কাটা থেকে আরম্ভ করেছিলেন মানুষের আর্থিক অবস্থা ফিরিয়ে আনার জন্য, এই দেশে শিল্পায়ন শুরু করেছিলেন যেভাবে, তিনিও হয়তো এর আরো আপগ্রেডেড কিছু চিন্তা ভাবনা করে, যেহেতু 17 বছর ধরে তিনি ওয়েস্টার্ন কালচারে অনেক কিছু দেখেছেন এবং তার যে মনোভাব, তার যে এখন আপনার বক্তৃতা এবং তার যে আমাদের প্রতি নির্দেশনা এবং দেশের প্রতি মমত্ববোধ, মানবিক যে একটা আচরণ যে তিনি তার বিএনপি পরিবার নামক একটা সেল দ্বারা তিনি করেন, সেগুলি সব মিলিয়ে তার নিশ্চয়ই একটা প্ল্যান আছে যে কিভাবে এই আপনার চ্যালেঞ্জটাকে মোকাবেলা করবেন। চ্যালেঞ্জ ডেফিনেটলি আছে, অর্থনৈতিক চ্যালেঞ্জটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীর রাজনীতি কোথায় দেখতে চান? আমরা গত 16 বছর দেখেছি এবং একটি বড় ধরনের গণ অভ্যুত্থান লক্ষ্য করেছি। আপনি নিজেও একজন রাজনীতিবিদ। আমি দেখতে চাই যে রাজনীতিতে সৌহার্দ্যতা থাকবে। রাজনীতি যে আদর্শের রাজনীতি করি না কেন
ব্যক্তি পর্যায়ে গিয়ে যাতে একটা মানুষের ব্যক্তির সঙ্গে ব্যক্তির ক্ল্যাশ যাতে না হয়, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার জন্য যাদের মনোভাব থাকে সকলের। আমার আদর্শ হয়তো বিএনপির আদর্শ একটা, অন্য দলের আদর্শ আর একটা থাকতে পারে, কিন্তু দেশের জন্য যে আদর্শিক একটা মনোভাব থাকা প্রয়োজন সকল রাজনীতিবিদদের, সেরকম একটা মনোভাব গড়ে তুলবেন যিনি পরবর্তী রাষ্ট্রনায়ক হবেন। তার যে ক্যারিসম্যাটিক একটা ব্যবস্থা থাকবে, সেই ব্যবস্থায় যে রাজনীতিতে যার যার রাজনীতি শেষে করবেন, যাকে ভোটারদের মধ্যে এমন একটা প্রবণতা যাতে সৃষ্টি হয়, আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছে তাকে দিব, এই যে আমাদের স্লোগান ছিল, এটা এই প্রবণতাটা যাতে এই বাংলাদেশে ফিরে আসে, বাংলাদেশের মানুষ যাতে স্বস্তি পায়, বাংলাদেশের মানুষ আবার যাতে একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়, এবং রাজনীতিবিদরা যাতে শুধু মানুষের জন্য কাজ করে, একে অপরকে ঘায়েল করার জন্য নয়। অসংখ্য ধন্যবাদ জনাব এম রশিদুজ্জামান মিলাদ, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেশ সংবাদ আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।